বাস্তবতা হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি মহান আল্লাহর অশেষ কৃপায় খুব ভালো আছেন সবাই। সবাইকে স্বাগতম আমাদের ভৌতিক লাইভ স্টেশনে, যেখানে বাস্তবতা হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। আপনাদের সাথে আমি আছি নাইম, আর আমার সাথে মিউজিক ও এডিটিংয়ে আছে আমাদের প্রিয় রায়হান ভাই। তাহলে চলুন আজকের এপিসোডটি শুরু করা যাক। সম্মানিত লিসেনার্স, এখন চলছে শীতকাল, আর শীতকাল নিয়ে একটা ঘটনা আমাদের মেগা এপিসোডে থাকবে না, তা কি হয়? তাই আপনাদের জন্য শীতকালের একটি ঠান্ডা ঘটনা নিয়ে আসলাম, যেটি আমার আব্বার সাথেই ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর বাস্তব ঘটনা। তো ঘটনাটি শুরু করা যাক। এই ঘটনাটি প্রায় 1982 বা 83 সালের ঘটনা। তখন আমার আব্বা অনেক ইয়ং একজন মানুষ, আর আমার আব্বার সঙ্গী হিসেবে সবসময় থাকতেন আমার ফুফাতো ভাই। প্রিয় লিসেনার্স, বলে রাখা ভালো যে আমার ফুফাতো ভাই কিন্তু আমার বাবার চাইতে কয়েক বছরের বড়, কিন্তু তাদের মামা ভাগিনার জুড়িটা খুবই দুর্দান্ত ছিল। তো এভাবেই চলছিল তাদের দিন। তেমনি একদিন শীতকালে আমাদের গ্রামের বাড়িতে খেজুরের রস পাতা হতো। আমাদের নিজেরও অনেকগুলো খেজুরের গাছ ছিল। তো আমার বাবা ভাবলো যে রাত্রে তো খেজুরের হাঁড়ি পাতা হয়েছে, এখন যদি একটু রাত্রেবেলা গিয়ে চেকিং করে না আসি, তাহলে এমনও হতে পারে যে কেউ এটাকে চুরি করে নিয়ে গেছে বা কেউ কোনো ধরনের ক্ষতি করে দিছে, এরকম ঘটনা ঘটতে পারে। তো এই চিন্তা করে আমার বাবা আর আমার ফুফাতো ভাই, এই দুইজন, ওনারা রাত্রেবেলা আমাদের যে খেজুরের যে বাগান, অ্যাকচুয়ালি বাগান বলা চলে না, আমাদের যে ধানি জমি ছিল, ধানি জমিরই চারদিকে প্রায় বেশ কয়েকটা খেজুর গাছ ছিল। ওইগুলা একটু পাহারা দেওয়ার জন্য গিয়েছে। যথারীতি তারা সেখানে গেল। তো ওইখানে যাওয়ার পর আমার ফুফাতো ভাই তিনি বললেন যে আমার একটু প্রকৃতির ডাকে সাড়া দেওয়া দরকার। তো তুই যা, গিয়ে দেখ খেজুর গাছের কি অবস্থা, আর আমি আমার কাজটা সেরে আসি। এই বলে আমার ফুফাতো ভাই একটা জঙ্গলের মধ্যে আড়ালে চলে গেছে। আর আমার বাবা হাতে একটা টর্চ লাইট, ওই যে আগে 5 ব্যাটারির যে টর্চ লাইটগুলো ছিল, ওই রকম একটা টর্চ লাইট আমার বাবার কাছে ছিল। আমার আব্বা সে টর্চ লাইট দিয়ে খেজুর গাছের যেখানে হাঁড়ি পাতা হয়েছিল ওগুলোতে লাইট মেরে মেরে চেক করতেছিল আর কি, যে হাঁড়িগুলো ঠিকঠাক আছে কিনা। তো একটা গাছ, 2টা গাছ, 3টা গাছ, এভাবে একটা একটা করে দেখতে লাগলো। দেখতে দেখতে একদম যে শেষ মাথায় একটা গাছ ছিল, আমাদের ধানি জমি তো 4 কোণা, 4 কোণার মধ্যে আপনার প্রায় 10টার মতো খেজুরের গাছ ছিল। তো এই মাথা থেকে ওই মাথা ঘুরে আসতে আসতে যে সর্বশেষ যে গাছটা, সেই গাছের নিচে এসে আমার আব্বা একটা সিগারেট ধরালেন। আমার আব্বা একজন ধূমপায়ী, তিনি অনেক আগে থেকেই সিগারেট খায়। তো একটা সিগারেট ধরালেন। সিগারেটটা জ্বালানোর পর লাইটটাকে অন করে যেই গাছের উপরে মারলেন, তখন সেটা দেখে আমার আব্বা পুরো অবাক। দেখা গেল একটা 2-3 বছরের বাচ্চা, যার গায়ে একটা সাদা কাপড় জড়ানো, সে খেজুর গাছের উপরে হাঁড়িটাকে পেঁচিয়ে ধরে হাঁড়ির ভিতর থেকে হাতে করে রস নিয়ে নিয়ে হাতটাকে চেটে চেটে সে রস খাচ্ছে, আর আমার বাবার দিকেই তাকিয়ে আছে।
আমার বাবা কিন্তু অনেক সাহসী মানুষ। আমার বাবার সাথে বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্যারানর্মাল ঘটনা এর আগেও ঘটছে, যার কারণে আমার বাবার নার্ভ অনেক শক্ত। সে সহজে ভয় পাওয়ার মানুষ না। তো উনি সেটার দিকে তাকায় আছে এক নজরে। ওইটার থেকে না টর্চের আলো সরাইতেছে আর না তার থেকে নজর সরাইতেছে। তো এমন সময় পাতার খসখসানি শব্দ। আমার বাবা ডাক দিয়ে জিজ্ঞেস করেন, কিরে বাচ্চু, তুই এসছিস? বাচ্চু মানে আমার ফুফাতো ভাই। তো পিছন থেকে আমার ফুফাতো ভাই আওয়াজ দিল, হ্যাঁ আমি আসছি মামা, আসছি। তো বললো যে উপরে কি দেখতেছোস? তো বাচ্চু ভাইয়া বললেন যে দেখতে তো আসি, কিন্তু কথা হইতেছে এত ছোট বাচ্চা এত রাতে খেজুর গাছের মাথায় কি করে? আমার আব্বা তখন একটা হাসি দিয়া বলল, তুই এখনো বুঝোস না এটা কি জিনিস? তখন গিয়ে আমার যে ফুফাতো ভাই সে বুঝলেন ব্যাপারটা। যাই রে, এটা তো স্বাভাবিক কিছু না, এটা তো ভূত প্রেত জাতীয় বা জিন জাতীয় কোনো কিছু। আমার আব্বাস মানে সিগারেট টেনেই যাচ্ছে। আর আমার ফুফাতো ভাইয়েরও এই বদভ্যাস ছিল সিগারেট খাওয়ার। আমার আব্বা আস্তে আস্তে ইশারা করে বললেন যে বাচ্চু, আমার লুঙ্গির কোমরের প্যাচ থেকে সিগারেটের প্যাকেটটা নে, তুইও একটা জ্বালা। তো আমার ফুফাতো ভাইও জ্বালাচ্ছে, মানে সিগারেট নিচে, সিগারেট নিয়ে তিনিও মানে সিগারেটটা জ্বালাইলেন। কিন্তু এত কিছুর মাঝেও আমার বাবা একটা সেকেন্ডের জন্যও না টর্চ লাইটটা অফ করছে বা ওই যে উপরে যে এন্টিটিটা ছিল তার থেকে টর্চ লাইটটা সরাইছে, না তার থেকে নজরটা সরাইছে। কিন্তু আমার ফুফাতো ভাইয়ের সাথে তার যে কথোপকথন সেটা ঠিকই চলতেছিল। তো একটু পরে যখন দেখতেছে ওই বাচ্চাটা মানে একদম নর্মাল, সে কোনো বিদঘুটে কোনো চেহারাও ধারণ করে নাই, বা সে কোনো বিদঘুটে কোনো আওয়াজও করে নাই। সে নর্মালি ওই খেজুরের হাঁড়িটাকে পেঁচিয়ে ধরে, এক হাত দিয়ে পেঁচিয়ে ধরছে, তো আর এক হাত দিয়ে সে রস নিয়ে নিয়ে খেয়েই যাচ্ছে। তো এক পর্যায়ে মানে যখন প্রায় 4-5 মিনিট এরকম তারা দুইজনে দাঁড়ায় দাঁড়ায় কাহিনীটা দেখতেছিল, তো এক পর্যায়ে কি হলো, আমার ফুফাতো ভাই বলল, ধর এটা, এটা আজকে খাইছি। এটা বলে আমার ফুফাতো ভাই যেই একটা লাঠি বা কিছু একটা খুঁজে নিয়ে মানে তেড়ে গেছে, ওর মধ্যেই মানে সেকেন্ডের মধ্যে জায়গায় ওই বাচ্চাটা ভ্যানিশ। আমার বাবা আর আমার ফুফাতো ভাই দুইজনেই অবাক, কিছুটা ভয় পাইছে ঠিকই, কিন্তু তারা কেউ কাউকে বলে নাই। এই না বলার পিছনে কারণটা হইতেছে, যদি আমার বাবা আমার বাবা ভাবতেছিল যদি আমি বলি আমি ভয় পাইছি, তাহলে আমার ফুফাতো ভাইও ভয় পাইতে পারে। ঠিক একই চিন্তা আমার ফুফাতো ভাইয়ের মাথায়, যে আমি যদি বলি যে আমি ভয় পাইছি, তাহলে আমার মামাও ভয় পাইতে পারে। এই দুইজনের মাথায় একই চিন্তা, এই চিন্তাটা থেকে কেউই বলে নাই যে আমরা ভয় পাইছি। তো দিনকার মতো আমার ফুফাতো ভাই বলল যে থাক, আজকের মতো এইটাকে বাদ দিই, আর খেজুরের গাছ পাহারা দিয়ে লাভ নেই, চল বাড়ি ফিরে যাই, পরের দিন সকালবেলা এসে এর একটা বিহিত করতে হবে। তো ওই দিনের মতো তারা ফিরে গেলেন। সকালবেলা যখন বাড়ির সবার সাথে এই কথাটা শেয়ার করা হলো, তখন আমার যে বড় চাচি তিনি বললেন যে ওইদিকে তো একটা নতুন কবর হয়েছে, তোমরা জানো না? এটা শুনে অবাক হইল একটু আমার বাবা, যে নতুন কবর হয়েছে, কার কবর? ওইখানে তো ওইটা তো কোনো কবরস্থান না, তাহলে ওইখানে কবর হইল কোত্থেকে? তারপরে কিছু মানুষজন আমাদের বাড়িরই, আমার চাচা, আমার ফুফাতো ভাই, আমার বাবা, প্রায় 4-5 জন মিলেই গেল ওই যে কোথায় নতুন কবরস্থান হয়েছে বা কবরটা হয়েছে ওইটা দেখার জন্য। তো যাওয়ার পরে কবরের আশেপাশে মানে ঘোরাঘুরি করতে করতে আশেপাশে মানুষকে জিজ্ঞাসাবাদ করতে করতে জানা গেল যে অমুক বাড়িতে কয়েকদিন আগে একটা ছোট বাচ্চা মারা গেছে, সেই বাচ্চাটার কবর হইতেছে এইটা। যাই হোক, ওই বাড়িতে গেছে, ওই বাড়িতে গিয়ে
বাড়ির যে লোকজন তাদের সাথে কথা বলছে, তাদের সাথে কথা বলার পরে যে জিনিসটা জানতে পারলো সেটা ছিল খুবই শকিং। তারা জানতে পারলো বাচ্চাটা যেদিন মারা গেছে সেই দিন রাত থেকেই তাদের সাথে প্যারানরমাল কোনো না কোনো কিছু ঘটতেছেই। বাচ্চাটা 2-3 বছর তো মানে একটু একটু কথাবার্তা তো বলতেই পারে, বাচ্চারা কীরকমভাবে কথাবার্তা বলে। ওই বাচ্চার কণ্ঠে রাত্রেবেলা যখন সবাই ঘুমিয়ে থাকতো তখন এসে দরজার সামনে দাঁড়িয়ে ডাকাডাকি করত, মা আমাকে দুধু দাও, আব্বু আমাকে কোলে নাও, ভাইয়া আমাকে কোলে নাও, আমাকে একটু আদর করো, আমাকে নজেন্স দাও, এইরকম বিভিন্ন কথাবার্তা বলতো। এছাড়া প্রায় সময় যখনই এই রাত্রেবেলা ওই বাড়ির যে মহিলা উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, যখনই বাড়ি থেকে বের হয়ে উনি মানে অজু করার জন্য কলেজ কাছে যাইতেন তখন দেখতেও যে মানে একটা সাদা পোশাক পরা ছোট একটা বাচ্চার মতো দাঁড়িয়ে আছে। এটা থেকে দেখে প্রায় সময় সে মানে দৌড়ে ভয়ে আবার বাসায় ফেরত চলে আসতো। এরকমভাবেই দিন চলতেছিল তাদের। এরপরে আমার বাবা আর আমার চাচা যারা ওইখানে গেছে তারা বললো যে এটাকে তো এভাবে রাখা যায় না, এখন হয়তো বা কারো কোনো ক্ষতি করতেছে না, ভবিষ্যতে তো এটা ক্ষতি করতেও পারে, তো এটার একটা বিহিত হওয়া দরকার। তো ওনারা কী করলেন, স্থানীয় যে ইমাম আছে সেই ইমামের সাথে যোগাযোগ করলেন। ইমাম আসলেন, এসে বললেন যে এই কবরটাকে আবার খুঁড়তে হবে। তো কবরটাকে খোঁড়া হইল। তো কবরটা খোঁড়ার পরে যে জিনিসটা দেখা গেল, এইটা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। ওইখানে যতজন মানুষ দাঁড়ানো ছিল তারা সবাই লাশটা দেখে অবাক, কারণ এমন কোনো কিছু তারা আগে কোনো দিন দেখে নাই। কিন্তু কি দেখা গেল? দেখা গেল যে ওই যে বাচ্চাটা, তার গায়ে যে কাফনের কাপড়টা পেঁচানো ছিল বা কাফনের যে কাপড়টা ছিল, সে কাফনের কাপড় পুরোপুরি খাওয়া, শুধুমাত্র প্রায় 5-6 ইঞ্চির মতো কাপড় মুখ দিয়ে বেরিয়ে আছে, আর বাদবাকি পুরা কাপড়টা সে খেয়ে ফেলছে। তারপরে ইমাম বললেন যে ওই বাচ্চাটা যেদিন মারা গেছে ওই দিন আমাবস্যা ছিল, আর এই বাচ্চার জানাজা দাফন কাফন যিনি করছে উনি আসলে এটাকে সঠিকভাবে করতে পারে নাই। তো এখন যেহেতু কবর খোঁড়া হয়েছে, বাচ্চাকে আবার জানাজা দিতে হবে, জানাজা দিয়ে আবার নতুন করে তাকে কবরস্থ করতে হবে। আরও বিভিন্ন রকমের দোয়া কালামের মাধ্যমে কবরটাকে বন্ধ করে দেওয়া হয়। তো এরপর থেকে মানে ওই বাচ্চাটার মাধ্যমে আর কোনো ধরনের কোনো প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটি আর কেউ ফেস করে নাই। মানে এরপর থেকে তাদের বাড়িতে যে বাচ্চার ডাকাডাকি হইতো রাত্রেবেলা সেটাও বন্ধ। তারপরে খেজুর গাছে উঠে যে বাচ্চা রস খাইতো ওই জিনিসগুলো আর কেউ কখনো দেখে নাই, বা কোনো মানে প্যারানর্মাল কোনো কিছু যে বাচ্চাটা মারা গেছে তার কবরের ওইখান থেকে তেমন কোনো কিছুই আসে না আর। তো এটাই ছিল আমার বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, আমার বাবা এবং আমার ফুফাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া। তো ঘটনাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। প্রিয় লিসেনার্স, আজকে আমাদের ভৌতিক লাইভ স্টেশনের দ্বিতীয় মেগা এপিসোড, যেখানে থাকছে 4টি ভৌতিক বাস্তব অভিজ্ঞতা, যার মধ্যে একটি আমার বাবার সাথে ঘটা, একটি আমার দাদির সাথে, একটি আমার বন্ধুর সাথে এবং একটি আমার একজন পরিচিত বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। আশা করব আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আর আমাদের এই ঘটনাগুলোর হরর যে ফিলিংসটা আছে সেটা নেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের দ্বিতীয় মেগা এপিসোড। আর হ্যাঁ, বরাবরের মতোই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের ভিডিওটাতে একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ঘটনাগুলো কেমন হয়েছে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি শেয়ার করব এটি সম্পর্কে আমার একজন দাদি হয়, ওনার সাথেই ঘটে যাওয়া ঘটনা।
ও আমি এটা শুনেছিলাম আমার চাচার কাছ থেকে। চাচা বলতে মানে আমার ওই যে দাদি, ওনার যে ছেলে তার কাছ থেকে শুনেছিলাম। এবারে দাদির তো বয়স হয়ে গিয়েছিল। এখন আর উনি এই দুনিয়াতে নেই। তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন। কিন্তু এই ঘটনাটি আমি ওনার ছেলে মানে যিনি সম্পর্কে আমার চাচা হয়, তার কাছ থেকে শুনেছিলাম আরকি। দাদি বলতে উনি ছিল হচ্ছে আ আমার আব্বার চাচী। তো সেই হিসেবে দাদি হইল আরকি। আপনাদের বোঝার সুবিধার্থে বললাম। তো উনার সাথে এই একটা ঘটে যাওয়া ঘটনা। তো ঘটনাটি শুরু করা যাক। এটা কত সালের ঘটনা তা এক্সাক্টলি মনে নেই। মনে নেই বলতে মানে আমার যে চাচা আমাকে ঘটনাটা বলেছিল উনিও আমাকে সঠিক করে সালটা জানাইতে পারে নাই। তবে আশা করা যাচ্ছে এইটা ১৯৬০-৬৫ ওই সময়কার ঘটনা। তা আমার দাদি মানে কাপড়-চোপড় ধোয়ার জন্য মানে খালপার ব্যবহার করা হইতো। আমাদের বাড়ির পিছন দিক দিয়ে একটা বড় খাল আছে। ওই খালের মধ্যে মনে করেন যে আশেপাশে যত বাড়িগুলো আছে যে খালের সাথে লাগোয়া, তারা একটা ঘাট বানিয়ে নিছে। যখন জোয়ার আসে, সেই জোয়ারের মধ্যে তাদের মানে প্রয়োজনীয় থালাবাটি বা কাপড়-চোপড় এগুলা একটু আ ধোয়া-পালা করে আরকি। আর প্রত্যেক বাড়িতে তো পুকুর আছে। পুকুরের মধ্যে মহিলারা যাতে একটু মানে প্রাইভেসি নিয়ে গোসল করতে পারে, যার কারণে মহিলাদের জন্য একটা ঘাট আলাদা থাকে, যেটাকে চারদিক দিয়ে বেড়া দিয়ে মানে বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করা থাকে মহিলাদের প্রাইভেসির জন্য। তো গোসলটা করতো পুকুরে, কিন্তু ওই থালা-বাটি বা অন্যান্য কাপড়-চোপড় ধোয়ার যে কাজগুলো, এগুলা চলতো হচ্ছে খালপাড়ে। হ্যাঁ, তো একদিন তখন হচ্ছে ধানের মৌসুম। তো নতুন ধান আনছে বাড়িতে। ধান আনার পরে সেটা উঠানের মধ্যে শুকাইতে দেওয়া হইলো। শুকাইতে দেওয়ার পরে আপনার ওইটাকে যখন বিকাল হয়ে আসছে তখন ধানগুলাকে আবার একত্রিত করতে হয়। হ্যাঁ, ওগুলা করতে মানে গোছাইতে ওইদিন একটু বেশি দেরি হয়ে গেছে। মানে অলমোস্ট মাগরিবের আজানের আগ মুহূর্ত পর্যন্ত মানে ওই কাজটা শেষ করতে হয়ে গেছে আরকি। তো ওই দাদির ওই দিনকার আর গোসল করা হয় নাই এই কাজের কারণে। কিন্তু এদিকে তো শরীরে ময়লা-টয়লা এগুলো লেগে আছে। তারপরে কাপড়-চোপড় কিছু ভিজাইয়া রাখছিল, যেগুলাকে ধোয়া দরকার। তারপরে ঘরের যে উচ্ছিষ্ট খাবার, সরি, ঘরে খাবার-দাবার খাওয়ার পরে যে মানে আধোয়া থালাবাটি, পাতিল, প্লেট এগুলোও বাকি ছিল। ওগুলোও তো ধোয়ার প্রয়োজন ছিল। তো ওই মাগরিবের আজানের আগে করেই মানে আমার দাদি গেছে এইখানে, এই খালপাড়ে ওগুলা ধোয়ার জন্য। তা ওই সময় মানে মানুষ তো সবাই সবসময় যে সন্ধ্যা প্রদীপ একটা কথা আছে না? তখনকার তো মনে কর যে মানে সন্ধ্যা হলেই বাড়িতে হারিকেন জ্বালানো বা ল্যাম্প বা কুপি এগুলা জ্বালানোর একটা কার্যক্রম হয়ে যেত। তো বাদবাকি যারা ছিল তারা তো যার বাড়িতে ব্যস্ত। আমার দাদি তো এখানে অভ্যস্ত মানুষ তো চিন্তা করলো যে ঘাটে গেলে তো সমস্যা তো নেই, সে একাই গেছে নর্মালি মতোই। কিন্তু একা যাওয়ার পরে ওইখানে গিয়ে দেখতেছে কি যে একজন মহিলা ওইখানে কি যেন ধুইতেছে। তো আমার দাদি পিছন থেকে প্রথমে মহিলাটাকে চিনে নেয়, ঠিক আছে? মানে ওনার আকৃতিটা ছিল একটা বৃদ্ধ মহিলার মতো। আহ, উনি পিছন দিয়ে ডাক দিছে, বলে, আপনি কে? এই ঘাটের মধ্যে কি করতেছেন? ডাক দিছে। ডাক দেওয়ার পরে ওই মহিলাটি এক নজর পিছনে ঘুরে তাকাইছে। উনি একটা বৃদ্ধ মহিলা ছিল, যার চেহারাটার বর্ণনা দিছিল ওনার মানে প্রায় ৮০-৯০ বছর বয়সী যদি একজন মহিলা হয়, ওই রকম বয়সী একটা মহিলা। তার না হাতের মধ্যে অদ্ভুত একটা জিনিস ছিল। কি জিনিস সেটা বলতেছি। তো আমার দাদিকে দেখে মহিলাটা ধপ করে দাঁড়ায় উঠছে। মানে সে তো ঘাটের মধ্যে বসে তারপরে পানির মধ্যে ধোয়া পালার কাজটা করতেছিল, সেটা দেখে আমার ধপ করে লাফ দিয়ে দাঁড়ায় উঠছে। তো দাঁড়ায় ওঠার পরে মানে আমার দাদির দিকে পুরা বডিটাকে ঘোরাইছে। আমার দাদি স্পষ্ট দেখলো মহিলাটার পেট
মানে বুক থেকে শুরু করে নাভি পর্যন্ত চেরা। চেরা বলতে মানে ছুরি বা দা কিছু একটা দিয়ে যদি মানুষের বডিকে বুক থেকে নাভি পর্যন্ত কাটা হয়, কেটে যদি ফাঁক করা হয় ওই রকম কাটা। আর ওই মহিলাটার হাতে হইছে মানে একটা মানুষের যে ভিতরকার যে নাড়ি ভুঁড়ি থাকে ওই জিনিসগুলা। মানে ওই মহিলাটা, বৃদ্ধ মহিলাটা এতক্ষণ নিজে নাড়ি ভুঁড়ি ওই পানির মধ্যে ধুইতেছিল। যখন আমার দাদি ডাক দিছে ওই মহিলাটা এক নজর ঘাড় ফিরিয়া দেখছে, উঠে দাঁড়াইছে, এরপরে পুরোপুরি বডিটা ঘুরাইয়া সে কী করলো, মুহূর্তের মধ্যে তার পেট এক হাত দিয়ে ফাঁক করে আর এক হাত দিয়ে নাড়ি ভুঁড়িগুলো নিজের পেটের মধ্যে ঢুকাইয়া দিছে। এইটা দেখে তো আমার দাদি মানে কি পরিমাণ ভয় পাইছে, উঠে আর কাপড় চোপড় ধোয়ার প্রয়োজন নাই, কোনো ধরনের কাজ করার প্রয়োজন নাই, সব কিছু ফেলে দিছে দৌড়। যখনই দৌড় দিচ্ছে উনি কিছু একটা সাথে বাড়ি খেয়ে পড়ে গেছে। মাথা তুলে দেখে কি ঘাটের মধ্যে দাঁড়ানো ছিল মহিলাটা, ওই মহিলাটা ওনার সামনে দাঁড়ানো, যার সাথে উনি ধাক্কা খেয়ে পড়ে গেছে। তো মহিলাটা ওনাকে বলতেছে যে আমি যা করছি তা তো তুই দেখে ফেলছিস, এখন এটা তো তোরও ইচ্ছার মধ্যে ছিল না, অনিচ্ছাকৃতভাবেই বা আমরা এটাকে মানে নিজেরা তার এটাকে প্ল্যান প্রোগ্রাম করে আমরা এই জিনিসটার সম্মুখীন হই নাই। হ্যাঁ, তুই নিজের অজান্তে আমার এরকম একটা কিছু একটা দেখে ফেলছিস। আর আমি মনে করছিলাম যে এই সময়টাতে কোনো ধরনের মানুষ তো আর ঘাটের কিনারায় আসে না। হ্যাঁ, এই সময়টা ঘাট ফাঁকা থাকে, আমি এই আশেপাশে জঙ্গলের মধ্যেই থাকি। তো আমি ভাবলাম যে এখন তো কারো আসার কথা নয়, সেজন্যই আমি মূলত আমাকে একটু আমার নিজের ভিতরটাকে একটু পরিষ্কার করতেছিলাম। তো যাই হোক, তুই দেখে ফেলছিস, তার তোকে একটা কথা বলি। এই যে ঘটনাটা যেটা তুই দেখছিস নিজ চোখে, সেটা তুই কারোর সাথে শেয়ার করবি না। তুই যদি শেয়ার না করে 21 দিন থাকতে পারিস, তাহলে তোকে একটা মাইট দিব, মাইট। পুরা স্বর্ণ, টাকা, অলংকার, হীরা, জহরত, মুক্তা এগুলা ভর্তি একটা মাইট দিব। প্রিয় লিসেনার্স, আপনাদেরকে আমি মাইট জিনিসটা কি এটা বোঝার সুবিধার্থে আমি একটু বলতে চাই। মানে এটা মাইট হচ্ছে আমাদের একটা গ্রাম্য ভাষা। হ্যাঁ, আর মানে এটা এক একটা জেলায় এক এক নামে পরিচিত। এটা মূলত মানে বিশাল বড় একটা মাটির পাতিলের মতো বিশাল বড়, কালো রঙের হয় এটা। মানুষ আগের দিনে এটাকে ধান, চাল, গম এগুলা রাখার কাজে ব্যবহার করত। অনেকে ওখানের ভিতরে মানে ওটাকে সিন্দুক হিসেবে টাকা পয়সা রাখার জন্য ব্যবহার করত। মানে ওই জিনিসটা এত বড়ই বিশাল, আমি নিজেও দেখেছি ওই জিনিসটাকে। মানে 2 জন প্রাপ্তবয়স্ক মানুষ আরামসে ওই মাইডের ভিতরে ঢুকতে পারবে, মানে এত বিশাল বড় একটা পাতিল। হ্যাঁ, আর উপরের মুখটা হচ্ছে খুবই ছোট, খুব ছোট বলতে কীরকম, আমাদের ঘরের যে পাতিলগুলো আছে না, সেগুলার মুখ মানে নর্মাল যে পাতিলগুলা, এগুলার মুখের চাইতে একটু বড় হয় সাইজে। কিন্তু বাদ বাকি যে পুরা মাইডের যে সাইজটা সেটা অনেক বড় হয়। আর আপনাদের মানে বোঝার সুবিধার্থে আরেকবার বলি, অলমোস্ট 150 থেকে 200 কেজি চাল বা ধান একবারে ওই মাইটগুলোর মধ্যে রাখা যাবে। ঠিক আছে, মানে এটা ছিল হচ্ছে মাইটের যে নর্মাল ক্যাটাগরি ওইটা। আরও ছোট সাইজেরও মাইট আছে, আরও বড় সাইজেরও মাইট আছে, বাট ওগুলো একটু রেয়ার হয়। কিন্তু যেটা সবার কাছে প্রচলিত, মানে সেটা ডেসক্রিপশন দিতে গিয়ে মানে সেটাকে আমি আপনাদেরকে বুঝাইতে গিয়ে মানে বললাম যে প্রায় 150 থেকে 200 কেজি চাল বা ধান ওইখানের মধ্যে রাখা যাবে, এত বড় হয় ওই মাইটগুলা। তো আশা করি আমি ব্যাপারটা বুঝাইতে পারছি। তো যখন আমার দাদিকে বলছে যে তোকে একটা মাইট দিব যেটাতে টাকা পয়সা, হীরা জহরত, স্বর্ণ গয়না সব কিছু ভর্তি থাকবে, তুই শুধু 21 দিনটা কারোর সাথে শেয়ার না করে থাকবি। তো আমার দাদি আসলে লোভের মধ্যে পড়ে গেছে। 21 দিন যদি শেয়ার না করে থাকি তাহলে তো ভালোই। 21 দিন
সে এই জিনিসটাকে শেয়ার করে নেয়। হ্যাঁ, 21 দিন এই জিনিসটাকে কারোর সাথে শেয়ার করে নেয়। তো এরপরে যখন 21 দিন শেয়ার করে না বলতে কি মানে 20 দিন হয়ে গেছে অলরেডি, যে 21তম দিনের আগে যে আগের যে রাতটা মানে 20 নম্বর দিনের যে রাত, সেই দিন উনি স্বপ্নে দেখতে পাইছে, বলে যে 21 নম্বর দিনের রাত্রেবেলা যখন বাড়ির সবাই ঘুমিয়ে যাবে তখন এসে আমার সাথে দেখা করবি। মানে একটা জায়গার মানে ডিটেলস দিছে, একটা জঙ্গলের, ওই যে বলছিল না যে আমি এই জঙ্গলের আশেপাশে থাকি। হ্যাঁ, ওই জঙ্গলের মধ্যে একটা গাছ আছে, কি গাছ ছিল সম্ভবত শিমুল গাছ বলছিল, না যেন আপনার মানে মেহগনি গাছ বলছিল, আমার এই মুহূর্তে সঠিক খেয়াল পড়তেছে না। এরকম একটা গাছের কথা বলছে, মানে বিশাল বড় একটা গাছ ছিল ওই জঙ্গলের মধ্যে। ওই গাছের এখানে আসবি, আর আসার সময় একটা নতুন গামছা নিয়ে আসবি। আমার দাদি কারোর সাথে জিনিসটা শেয়ার করে নেয়। পরের দিন আমার চাচা মানে ওনার যে ছেলে আর কি, হ্যাঁ, ওনার ছেলেকে বলতেছে যে বাবা বাজার থেকে আসার সময় একটা নতুন গামছা নিয়ে আসিস। তো চাচা চিন্তা করলো ঘরের মধ্যে তো গামছার অভাব নেই, হঠাৎ করে মা গামছা চাইতেছে, কারণটা কি? জিজ্ঞেস করলো তোমার গামছা দিয়ে কি করবা? তো দাদি বলল যে আমি গামছাটা একজনকে দিব, সেই জন্য আর কি, একজন একটা বাড়ি থেকে দাওয়াত আসছে, ওখানে যাব, তো সেই জন্য খালি হাতে গেলে কেমন দেখায়, এই জন্য মানে গামছাটা দিব আর কি। এটা সম্ভবত ওই সময়কার মানে প্রেক্ষাপট অনুযায়ী হয়তো বা গিফট দেওয়ার এটা একটা নিয়ম ছিল, গামছাও মানুষ হয়তো বা গিফট হিসেবে দিত, আমার ঠিক জানা নাই। যাই হোক, আমার চাচা এই গামছা এনে দিছে দাদিকে। দাদিও ওই দিন রাত্রেবেলা ঠিকঠাক মতো ঘুমায় নেয়। উনি কি করছে, ঠিক মানে তখনকার সময় অনুযায়ী প্রায় রাত 1টা কি 1:30 মানে এরকম সময় হবে, উনি বাড়ি থেকে বের হয়েছে। বের হওয়ার পরে উনি সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিছে। জঙ্গলের উদ্দেশ্যে যখন রওনা দিছে তখন চারিদিকে শুনশান নিস্তব্ধ, কোনো মানুষ নাই, কিছু নাই। উনি যখন জঙ্গলের দিকে যাওয়া মানে জঙ্গলের মধ্যে ঢুকবে, ওইখানে কিছু শুকনো পাতা ছিল যেগুলোতে খসখস একটা আওয়াজ হয়েছে। ওইটা শুনে না আমাদের পাশের বাড়ির একজন মহিলা, যিনি রাত্রেবেলা ওয়াশরুম ইউজ করার জন্য বের হয়েছিল, হ্যাঁ, উনি ওয়াশরুমের কাজ শেষ করেও বের হয়েছে, ওই সময় খসখস আওয়াজ শুনেই মানে তাকাইছে। জ্যোৎস্না রাত ছিল, আর গ্রামের মানুষটা কিন্তু মানে হাঁটার ভঙ্গি বা আপনার যে কি বলা যায় কোনো একটা কাপড় কি কালারের কাপড় পরে আছে, এগুলো দেখলে কিন্তু আইডিয়া করে নিতে পারে যে এটা, হ্যাঁ, এটা অমুক মানুষটা। তো ওই আইডিয়া থেকে বলতেছে যে বুবু নাকি, বুবু কই যাও এত রাত্রেবেলা জঙ্গলের দিকে? আমার দাদির কোনো ধরনের খেয়াল নেই, উনি দৌড়ে কি করছে, উনি দৌড়ে আনা মানে নর্মালি হেঁটে হেঁটে গেছে, একটু জোরে হেঁটে গেছে, এত রাতে জঙ্গল দিয়ে কেন যায়? তো আমার দাদির ঘাড় ধরে ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পরে মানে দেখতেছে দাদির কোনো হিতাহিত জ্ঞান নেই, মনে হইতেছে তাকে কেউ হিপনোটাইজ করে রাখছে। ঠিক আছে, সে নিজ মনে জঙ্গলের দিকে হেঁটেই যাইতেছে, হাতের মধ্যে ঠিকই সেই নতুন গামছাটা আছে। এরপরে উনি চিল্লাপাল্লা শুরু করে দিল, মানে পাশের বাড়ির যে আরেকজন মহিলা, উনিও সম্পর্কে আমার দাদি লাগে, হ্যাঁ, উনিও চিল্লাপাল্লা করে উঠলো যে কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো। তো ওনার চিল্লাপাল্লা শুনে আশেপাশের মানুষ আসছে, আসার পরেও মানে অনেক মানুষ এখানে জড়ো হয়ে গেছে। আমার দাদিকে ধরলো, ধরার পরে তাকে মানে লাড়াচাড়া করছে, অনেক ধরনের টিয়া করছে, বাট মানে সে তার নিজের ধ্যানেই আছে, মানে সে হাঁটতেছে তো হাঁটতেই আছে, তাকে থামানোর কোনো ইয়া নেই। ওই অবস্থায় মানুষ কী করছে, জোর করে এনে যখন একটু জোরাজুরি করছে, জোরাজুরি করে অনেকে দোয়া দূরত পরে ফুটু দিছে, তখন দেখা গেল কি আমার দাদি অজ্ঞান হয়ে গেছে। এরপরে সবাই মিলে ধরাধরি করে দাদিকে বাড়িতে আনা হলো। বাড়িতে আনার পরে পরের দিন দাদি পাগল পাগল
মানে আচরণ করতেছে, মানে আমারে যাইতে দে, মাইদের মধ্যে টাকা আছে, স্বর্ণ, হীরা জহরত, তারপরে ওই যে জঙ্গলের মধ্যে গাছটার কথা বলতেছে, মেহগনি গাছ, ইয়া গাছ, এই সেগুলো বিভিন্ন রকমের মানে আবল তাবল বকা বকতেছে, আর খালি ঘর থেকে বের হয়ে জঙ্গলের দিকে যেতে চাইতেছে। তো আমার যে দাদা ছিল উনি চিন্তা করলো যে এভাবে তো আসলে জিনিসটাকে ছেড়ে দেওয়া যায় না, মানে একজন কবিরাজের শরণাপন্ন হয়েছে। কবিরাজকে ডাকছে, কবিরাজ আইসা দেখছে, দেখে বলে যে বলে আসলে ওনারা যে যে ধরছে সে আসলে কোনো শক্তিশালী কিছু না, থাকে যে আপনাদের পিছনে ওই যে জঙ্গলটা আছে না, ওই জঙ্গলের মধ্যে ওই বড় গাছটা আছে, বড় গাছটার মধ্যে থাকে, আসলে তো কাউকে ক্ষতি করার কথা না, তারপরেও কেন ও এরকম করতেছে, দাঁড়ান আমি একটু ওকে হাজির করে জিজ্ঞাসাবাদ করি। তারপরে আসছে, মানে সরি, এই কবিরাজের যে রিচুয়াল সে ওইটা করা শুরু করছে। এরপর ওই জিনটা দাদির উপর ভর করছে, ভর করার পরে বলছে কিরে তুই তো কাউকে কোনো ক্ষতি করিস না, তাহলে ওরে কেন তুই ক্ষতি করতে গেলি? বলে যে আমি তো কাউরে ক্ষতি করিও না, কাউকে তো দেখাও দেই না, আমি আসলে ওই দিন গেছিলাম যে আমার শরীরটাকে একটু পরিষ্কার করার জন্য। হ্যাঁ, আমার ভিতরে কিছু সমস্যা হয়েছে, যে কারণে আমি এটা পরিষ্কার করতে গেছি, ও আমার ভিতরের কিছু জিনিস দেখে আওয়ালাইছে। এখন আপনারা তো জানেন যে আমাদের অনেক কিছুই গোপন রাখতে হয় মানুষের কাছ থেকে, যেগুলো দেখলে আমাদের সমস্যা হয়। তো এই জন্যই আমি মূলত ওরে টার্গেট করছি যে ওকে আমি ডেকে নিয়ে গিয়ে মেরে ফেলবো, যাতে আমার কোনো সাক্ষী না থাকে। তারপরে কবিরাজ বলছে আচ্ছা যাই হোক, এটা তো আর ও ইচ্ছা করে করে নাই, ঠিক আছে, আর ও তেমন কোনো তন্ত্র মন্ত্র সাধনাও জানে না যে তোরে ক্ষতি করবে, ঠিক আছে, ও নিয়ে হচ্ছে একজন সাধারণ মানুষ। তোর যদি কিছু লাগে তাহলে তুই ওইটা নিয়ে তুই তোর মতো চলে যা। তারপরে ওই যে এন্টিটিটা ছিল সে বলে যে আমরা জিনেরা যদি একবার ওয়াদা করি তাহলে আমরা ওয়াদার খেলাফ করি না, কিন্তু মানুষ জাতি ওয়াদার খেলাফ করে। এখন এই ঘটনাটা যদি তুই কবিরাজ, তুইও তো জানোস যে কিভাবে একটা জিনের বশ করতে হয়, এখন ও যদি তোর কাছে আমার এই জিনিসগুলোর কথা বইলা দেয় তাহলে তুইও তো আমার ছাড় দিবি না। আমরা জিনেরা যখন একটা ওয়াদা করি তখন তো আমরা সেই ওয়াদাটাকে যেমনি হোক আমরা রক্ষা করি, কিন্তু মানুষ তো এটা রক্ষা করে না। হ্যাঁ, মানে তুই হয়তো বা আমাকে বশ করবি না, তুই ভালো মানুষ আমি জানি, তুই শুধু মানুষের চিকিৎসাই করিস, তুই এই ধরনের জিনের কষ্ট দেস না, আমি সেটাও জানি। এখন ওর এই জিনিসটা জানাজানি হওয়ার পরে কোনো একজন কবিরাজ এসে যদি, বা কোনো একজন তান্ত্রিক, বা কোনো একজন পুরোহিত, বা কোনো একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান, ওরা যদি এসে এই মহিলার জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি কী কী দেখছিলে, আর ও যদি এই জিনিসটারে ব্যাখ্যা করে, তাহলে ও তো ওই যে কবিরাজ বা তান্ত্রিক সে তো আমাকে খুব সহজে বশ করে ফেলবে। এখন এইটার গ্যারান্টি কে দিবে? তখন কবিরাজ বলল যে তুই একটা কাজ কর, তোর জন্য সবচেয়ে বেশি ভালো হয় তুই এলাকাটা ছেড়েই চলে যা। তাহলে মনে কর যে ও যদি কারো কাছে শেয়ারও করে, হ্যাঁ, কারো কাছে যদি শেয়ারও করে তাহলেও মানে তুই তেমন একটা ক্ষতিগ্রস্ত হবি না, কারণ তোকে খুঁজেই পাবে না। তখন ওই জিনটা বলে উঠল যে তোরা জানোস আমি এখানে কত দিন ধরে থাকি, আমি নিজের ঘর ছেড়ে দূরে কোনো একটা জায়গায় চলে যাব, আমার কি ওইখানে গিয়ে নিজের বাসস্থানটা নতুন করে তৈরি করার মতো কোনো একটা ব্যবস্থা আছে? তোরাই বল, নয়তো তোরা আমার একটা জায়গা ঠিক করে দে যে এই জায়গার ভিতরে আমাকে কেউ কখনো মানে কোনো ধরনের বিরক্ত করবে না, আমার কোনো ক্ষতি করবে না, অমুক একটা জায়গা যেটা তোদেরই কন্ট্রোলের মধ্যে থাকবে, হ্যাঁ, ওইখানের মধ্যে আমি গিয়ে থাকবো, তাহলে আমি শুধুমাত্র এই জায়গাটা ছেড়ে যেতে রাজি আছি। পরে কবিরাজ আমার দাদার সাথে একটু কথাবার্তা বললেন, কথাবার্তা বলার পরে প্রায় আমাদের যে বাড়ির, আমাদের গ্রাম না, মানে আমাদের গ্রাম থেকে প্রায় অনেক দূরে ওনাদেরই মানে পৈতৃক সূত্রে একটা জায়গা ছিল, যে জায়গাটার মধ্যে বিভিন্ন রকমের গাছ লাগানো ছিল। হ্যাঁ, তো ওই জায়গাটার খবর দিছে, বলে যে হ্যাঁ একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে গিয়ে তুই থাক,
তাহলে আর কোনো ধরনের সমস্যা হবে না। বলে, ওয়াদা করলি তো আমার সাথে যে আমার কোনো ক্ষতি তোরা করবি না? তারপরে কবিরাজ বলছে, হ্যাঁ আমরা সবাই ওয়াদা করছি তোর কোনো ক্ষতি করবো না। আর তুই আর এই যে কথাগুলা এগুলা কোনো তান্ত্রিক বা কোনো পুরোহিত পর্যন্ত যাবেও না। তারপরে ওই জিনটা মানে বলো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখান থেকে চলে যাইতেছি। আর হ্যাঁ, একটা কথা, আমার জন্য একটা খাসি আর একটা মোরগ, আমি যে জায়গাটার ভিতরে যাব 2-3 দিন পরে ওই জায়গাটার মধ্যে একটা খাসি আর একটা মোরগ ছেড়ে আসিস আমার জন্য। আমি আর তাহলে কোনো দিন কোনো ক্ষতি করবো না, আমি আর এই বাড়ির দিকে ফিরেও তাকাবো না। এটা বলে ওই জিনটা চলে যায়। তারপরে ঠিকই ওই 2-3 দিন পরে একটা খাসি আর একটা মোরগ ওই জায়গাটাতে দিয়ে আসা হয়েছিল। তো এরপরে আর কোনো ধরনের কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি আমার দাদির সাথে ঘটে নাই। ওই ছিল ওই ঘটনাটা। আমি জানি না আসলে আপনাদের কাছে কেমন লাগবে ঘটনাটি। চেষ্টা করেছি নিজের মতো করে এটাকে উপস্থাপন করার জন্য। অনেক ছোটোবেলায় শুনেছিলাম ঘটনাটা। তো এই ঘটনা। সম্মানিত লিসেনার্স, আপনাদেরকে আবারও স্বাগতম আমাদের দ্বিতীয় মেগা এপিসোডের আরও একটি নতুন ঘটনায়। এই ঘটনাটি আমারই একজন পরিচিত বড় ভাই, যার নাম রনি, ওনার সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। উনি মাছ ধরতে খুব পছন্দ করতেন। ও মাছ ধরতে গিয়ে ওনার সাথে এই ঘটনাটি ঘটেছিল। তো চলুন ঘটনাটি শুনে আসি। আমার যে পরিচিত বড় ভাই রনি ভাই, উনি চট্টগ্রামের বাঁশখালী থানার কোনো একটি গ্রামে থাকেন। গ্রামের নামটি আমি বলছি না সঙ্গত কারণে। তো উনি মাছ ধরতে খুবই পছন্দ করতেন। উনি কী করতেন, প্রায় সময় রাতের বেলা কখনো জাল, কখনো বড়শি বা কখনো অন্যান্য যেসব সরঞ্জামাদি আছে মাছ ধরার, সেগুলো নিয়ে মাছ ধরতে যেতেন। অন্যান্য সরঞ্জামাদি বলতে টোটাও এটির মধ্যে পড়ে। তো এরকম প্রায় সময় মাছ ধরতে যেতেন। তো একদিন উনি মাছ ধরছিলেন একটা খাল পাড়ে বসে। তো দেখলেন একটা মহিলা, মানে ওনার থেকে একটু দূরে, এই কত 20-25 মিটার দূরত্ব থেকে মানে মহিলাটি হেঁটে যাচ্ছে। তখন রাত প্রায় 1টা কি 1:30 বাজবে। তো উনি একটু অবাক হলেন, কী ব্যাপার, এই মহিলাটি কে? তো উনি ওদিকে ভ্রুক্ষেপ করলেন না, হয়তো কোনো কাজে খালপাড়ে এসেছে। তো ওইভাবে একদিন গেল। এর আবার কয়েকদিন পরে ওই মহিলাটিকে সে আবার দেখছে। আবার দেখার পরে উনি চিন্তা করলো যে একটু ডাক দিই একটু জিজ্ঞেস করি কি অবস্থা বা কেন আসলো উনি এখানে। এটা ডাক দিতে যাবে, হঠাৎ করে মানে চোখের পলক ফালাইলো একটু, এর ভিতরেই দেখে যায় মহিলাটি গায়েব। উনি খুব বেশি অবাক হয়ে গেলেন, কি রে, এক পলকের ভিতরে আমার সামনে থেকে ভ্যানিশ হয়ে গেল, এইটার কাহিনী কি? আর উনি চিন্তা করলেন যে এটা হয়তো বা ভয়ঙ্কর কোনো কিছু, তো আমি আজকে আর মাছ না ধরি, আমি এখান থেকে চলেই যাই। তো উনি যে সব সরঞ্জামাদি নিয়ে এসেছিলেন সেগুলোকে গুছিয়ে যে মাছগুলো ধরে ধরে যে থলেটার ভিতর রেখেছিল, সে থলেটা যখন নিতে যাবে তখন তিনি দেখেন থলেটা পুরাপুরি ফাঁকা। তো যাই হোক, এইভাবে উনি এই একটা জিনিস যখন ওনার সাথে হয়ে গেল, উনি আরও বেশি ভয় পাইছে। তো উনি ওই দিনকার মতো এখান থেকে চলে গেছে। তো এর আবার সপ্তাহখানিক পরে উনি বাজার থেকে আসতেছিলেন, তখন প্রায় রাত 11টা কি 11:30। ওই যে খালপাড়ের পাশেই একটা রাস্তা ছিল, যে খালের মধ্যে উনি মাছ ধরতেন। হ্যাঁ, খালপাড়ের মধ্যে মানে খালপাড়ের পাশে যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরে আসছিলেন। তো উনি খেয়াল করলেন একটা সাদা বিড়াল, কালো বিড়াল না, এখানে সাদা বিড়াল ওনার পায়ের সামনে ঘুরঘুর করতেছে। উনি ভাবলেন হয়তো বা কারো বাড়ির পোষায় বিড়াল, তাই হয়তো বা ওনার পায়ের সামনে ঘুরঘুর করতেছে। তো উনি তেমন একটা ভ্রুক্ষেপ করলেন। উনি বললেন যে যা সব হুস হুস, এরকম ইয়া করলেন। তো
তো বিড়ালটি দৌড় দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। পাশে একটা ঝোপঝাড় ছিল, জঙ্গল বলতে ঝোপ ছিল, ঝোপের মধ্যে ঢুকে গেছে। আবার কিছুক্ষণ পরে ওই ঝোপ থেকে বের হয়ে ওনার পিছু নিছে, পিছু নিয়ে আবার আস্তে 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 দৌড়ায় আবার ওনার সামনে আসছে। আমরা যেরকম বিড়ালকে আদর করলে বিড়াল যেভাবে মাটির মধ্যে একটু লুটুপুটি করে ওই রকম টাইপের করতেছিল আর কি। তো উনি আবারও ওটাকে ঝাড়া দিলেন, মানে ঝাড়ে দিলেন আর কি, ঝাড়ে দিয়ে রাস্তা থেকে সরাইয়া দিলেন। উনি যাচ্ছে, এর একটু পরে বিড়ালটা পিছন থেকে আবার এসে আবার ওনার সামনে এসে মানে আবারও গড়াগড়ি করতে লাগলো। এখন রনি ভাই গেছে বিরক্ত হয়ে, উনি কি করছে, রেগে বিড়ালের গায়ে দিছে এক লাথি। এক লাথিতে উনি ওই বিড়ালটা গিয়ে মানে যে একটা জঙ্গলের মতো জায়গা, ওখানে অনেকগুলা গাছ ছিল, মানে বাগান বলা যায় ওই জায়গাটাকে, ওইটার ভিতরে গিয়ে পড়ছে। এত জোরেই লাথিটা মারছে। লাথিটা খেয়ে বিড়ালটা তো বিকট আওয়াজ শুরু করে দিছে, মানে বিড়াল যেভাবে চিৎকার চেঁচামেচি করে ওই রকম। আওয়াজ করে দৌড়াইয়া আসে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। যখনই সে জঙ্গলের মধ্যে ঢুকছে তখন দেখলো কি, মানে জঙ্গলের যত ধরনের গাছ গাছারি আছে সেই গাছগুলা মানে লাড়াচাড়া করে প্রায় ঝড় তুফান উঠে গেছে, এইরকম অবস্থা। উনি একটু অবাক হয়ে গেলেন, কী রে হঠাৎ করে ঝড় আসলো। উনি অন্যদিকে তাকিয়ে দেখে ওইসব জায়গার মধ্যে কোনো ধরনের ইয়া নেই, মানে ঝড়ের কোনো নামগন্ধ নেই। কিন্তু যে জঙ্গলটার মধ্যে বিড়ালটা ঢুকছে ওই জঙ্গলের মধ্যেই যত অবস্থা। তখন উনি বুঝে গেছে যে ওনার হাতে মাছ ছিল, যার কারণেই এই বিড়ালটা, এটা আসলে সাধারণ কোনো বিড়াল না, এটা হতে পারে কোনো মেছো পিশাচ বা কোনো জিন যে মাছ খেতে চাইছিল আর উনি না বুঝে লাথি মেরে দিছে। তো গ্রামের ভাষায় একটা কথা প্রচলিত আছে যে মাছ যদি চায় বা বুঝতে পারে যে আমার কাছে মাছ চাইতে আসছে, তাহলে প্রথমেই মাছ দিয়ে দিলে তাহলে কোনো ক্ষতি করে না। আর যদি মাছ না দিয়ে উল্টো তাদেরকে কোনো ধরনের আঘাত করা হয় বা তাদেরকে সাথে যদি কোনো ধরনের ছলা কৌশল ব্যবহার করা হয় মাছ না দেওয়ার জন্য, ওই ছলা কৌশল ব্যবহার করার পরে যদি মাছটা দেয়, তারপরে ওই জিনিসটা কী করে, যে যার কাছ থেকে মাছটা নেয় তার কোনো ক্ষতি করে দেয়। তো এই জিনিসটা উনি জানতেন। তো উনি কী করছে, মাছের ব্যাগটাকে খুব ভালোভাবে পেঁচিয়ে ওনার বগলের নিচে নিলেন, নিয়ে যাচ্ছে। কেউ ওনাকে পিছন থেকে একটা আওয়াজ আসছে যে তুই খাল পাড়ে আবার যাবি না মাছ ধরতে, তখন তোকে দেখব, এখন তোরে আর কিচ্ছু বলবো না। যখন আবার আসবি মাছ ধরতে তখন আমি দেখবো যে তোকে কে বাঁচায় আমার হাত থেকে। একটা নাকি নাকি কণ্ঠে এই কথাটা বলছিল। তো রনি ভাই সোজা দৌড়, ও নিয়ে আর আশেপাশে কোথাও নাই, মানে একদম এক দৌড়ে বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে ওনার বাবা মা বা বাসায় বাড়ির মধ্যে যেসব মানুষরা ছিল তাদেরকে ব্যাপারটা খুলে বলছে। ওনারা ওই মাছটা আর খায় নাই, ওই মাছটাকে ফেলে দিছে। তো রনি ভাইও যখন ওই ইয়ার কাছ থেকে, ওই জিন বলেন বা ইটা বলেন, ওর কাছ থেকে যখন একটা হুমকি পাইছে, রনি ভাইও মাছ ধরতে যাওয়া বন্ধ করে দিছে। এভাবে প্রায় 3-4 মাস চলে গেছে। তো রনি ভাইয়ের মাথায় ওই কথাটা আর নাই যে আমাকে থ্রেট করা হয়েছিল যদি আমি মাছ ধরতে যাই তাহলে আমাকে তারা কোনো একটা ক্ষতি করবে, ওই জিনিসটা না রনি ভাইয়ের মাথা থেকে চলে গেছিল। তো রনি ভাই কী করছে, আবার সে 3-4 মাস আগে যেভাবে মাছ ধরতে যাইতো, ওই দিন হঠাৎ করে মাছ ধরার ইচ্ছা হয়েছে, উনি মাছ ধরতে গেছে। তো মাছ যখন ধরতেছে, সে ওই যে একটা মহিলাকে দেখছিল, ওই মহিলাটা আবারও উনি যেখানে বসেছিল সেখান থেকে প্রায় 30-35 মিটার দূরত্ব থেকে ও মহিলাটা যাইতেছে। ওই দিন আর রনি ভাই নিজেকে আটকায় নেয়, উনি ডাইরেক্ট বলে ফেলছেন। তো এই কথাটা বলার আগে আমি রনি ভাইয়ের একটা মানে গুণের কথা বলি। উনি গ্রামের মহিলাদেরকে, বয়স্ক মহিলা হোক বা মানে মধ্যবয়স্ক কোনো মহিলা হোক, তাদেরকে মা বলে সম্বোধন করতেন। উনি ওনার খালাকেও বলতেন, মা বলে ডাকতেন, আবার ওনার চাচিকেও মা বলে ডাকতেন। তো ওনার এই অভ্যাসগত কারণে ওই দিন ওই মহিলাটাকে দেখার পরে উনি বলছে যে মা আপনি কোথায় যাইতেছেন,
আপনাকে তো এর আগেও আমি 2বার দেখছি। একবারও ভাবলাম যে আপনাকে একবার আমি দেখছি, দেখার পরে আপনি চলে গেছেন। তারপর আবার ভাবছিলাম আপনাকে ডাক দিব, কিন্তু আপনি ডাক দেওয়ার আগে কোথায় যেন হারায় গেছেন। আমি আপনাকে মানে ডাকটা দিতে পারিনি। আপনি প্রায় সময় দেখি রাত্রেবেলা এখানে আসেন। আপনার কি কোনো জরুরি প্রয়োজনে আসেন? আমি কি আপনার কোনো ধরনের সাহায্য করে দিব? এই কথাটা শুনে ওই মহিলাটা দাঁড়াইছে। দাঁড়াইয়া যখন পিছন দিকে ঘুরছে, রনি ভাইয়ের দিকে তাকাইছে, রনি ভাইয়ের মনে হয় যেন বুকের মধ্যে কেউ হাতুড়ি দিয়ে একটা বাড়ি মারছে। খুবই বিকট, মানে বিদঘুটে একটা চেহারা, একদম পুরা কালো কুচকুচে একটা চেহারা। জিহ্বাটা যেন বুক পর্যন্ত বের হয়ে আছে, চোখ দিয়ে মনে হইতেছে যেন ওইটা 2টা চোখ না, 2 জায়গার মধ্যে আগুন আগুন লাগানো, মানে আগুন চলতেছে ওই রকমের একটা ইয়ে। এটা দেখে রনি ভাই খুব বেশি ভয় পাইছে। তো এই যে এন্টিটি, ওই যে জিনিসটা, জিন বলেন, পিশাচ বলেন বা পেতনি বলেন, ও রনি ভাইকে বলল, আসছিলাম তো আমার প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু তুই বেঁচে গেলি। আমি এর আগেও একবার তোকে দেখা দিছি সাবধান করার জন্য, যে এই সময়টা হচ্ছে আমার চলাচলের সময়, আর এই রাস্তাটা হচ্ছে আমার চলাচলের রাস্তা। এখানে যেন তুই না আসিস। প্রথম দিন তুই ভয় পাসনি। দ্বিতীয় দিন আমি তোর থলে থেকে মাছ নিয়ে গেছিলাম। ওই দিনও তুই ভয় পাইছিস ঠিকই, কিন্তু পরে তুই আবার আসছস মাছ ধরতে। তখন আমি তোরে ভয়টা ঠিক মতো দেখাইতে পারি নাই। এরপরে অন্য আরেকটা দিন তুই যখন মাছ নিয়ে যাইতেছিলি রাস্তার পাশ দিয়ে, আমি বিড়ালের বেশ ধারণ করে তোর আশেপাশে আমি ঘুরঘুর করতেছিলাম যাতে তুই আমাকে মাছটা দিয়ে দেস। কিন্তু তুই কি করলি? ওদিন মাছ তো দিলিই না, আমাকে একটা লাথি মারলি। কিন্তু আমি আজকে প্রতিশোধ নিতে এসেও আমি তোর কাছ থেকে প্রতিশোধটা নিতে পারলাম না। এটার কারণটা কি জানিস? এই যে তুই আমাকে মা বলে সম্বোধন করেছিস সেইটার জন্য। তুই যদি আমাকে আজকে মা বলে না ডাকতি, তাহলে আমি আজকে তোর অনেক বড় একটা ক্ষতি করতাম। এইটা করেই ছাড়তাম আমি। যাই হোক, যেহেতু তুই আমাকে মা বলেই ফেলছস, তো আমি তোকে নিজের সন্তানের মতোই দেখলাম। তুই যে আমাকে লাথিটা মেরেছিলি, সেটার জন্য আমি তোরে ক্ষমাও করে দিলাম। তোর থেকে ক্ষমা চাইতে হবে না। আর একটা কথা, এখানে আর মাছ ধরতে আসিস না। যদি আসিস, এই যে সময়টা দেখতেছোস, এই সময়টাতে আর আসিস না। আসলে দিনের বেলা আসিস, কারণ আমি যেই জায়গাটা দিয়ে চলাচল করি, যেই টাইমটাতে আমি চলাচল করি, ওই টাইমে এখানে যদি কোনো মানুষ থাকে তাহলে আমার অসুবিধা হয়। আমি আমার আসল রূপ নিয়ে এখান দিয়ে চলাফেরা করতে পারি না। আমাকে নিজের রূপটাকে চেঞ্জ করতে হয়, যাতে করে আমার অনেক সমস্যা হয়ে যায়। তো সেই জন্য তোর কাছে অনুরোধ, তুই মাছ ধরবি দিনের বেলায়, কোনো সমস্যা নয়। তুই সন্ধ্যাবেলায়, কোনো সমস্যা নেই, কিন্তু এই সময়টাতে আর মাছ ধরতে আসিস না। এর সময় যদি তুই মাছ ধরতে আসিস আর তুই যদি আমার আসল রূপ দেখেই ফেলিস, তাহলে তুই অনেক বেশি ভয় পাবি। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। যেহেতু তুই আমাকে মা বলে ডাকছোস, আমি তোকে নিজের সন্তানের মতোই দেখতেছি। তো আজকে তোকে আমি সাবধান বার্তা দিয়ে গেলাম, এই সময় আর কখনো মাছ ধরতে আসিস না। এই কথাটা বলে ওই মহিলাটা, মানে ওই যে জিনটা ছিল, মেছো পিশাচ বলেন বা যাই বলেন, পেতনি বলেন, ওইটা ভ্যানিশ হয়ে যায়। এরপর থেকে রনি ভাই ওই জায়গায় মাছ ধরতে যায় ঠিকই, কিন্তু হয়তো দিনের বেলায় যায় বা সন্ধ্যাবেলায় যায়, কিন্তু বেশি রাত করে আর ওইখানে কখনো মাছ ধরতে যায় না। এই ছিল রনি ভাইয়ের সাথে মাছ ধরতে গিয়ে ঘটে যাওয়া একটা ঘটনা। তো কেমন লাগলো লিসেনার্স? অবশ্যই আমাদেরকে জানাবেন। সম্মানিত লিসেনার্স, আমাদের মেগা এপিসোডের ঘটনাগুলো আপনার কেমন লাগছে? আশা করি খুব ভালো লাগছে। এখন যেই ঘটনাটি আমি শেয়ার করতে যাব, এটি আমার একজন বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার বন্ধু এবং তার বড় ভাই, দুইজনের সাথে একসাথে মানে ঘটনাটি ঘটেছিল। আপনারা হয়তো চিন্তা করছেন কি ব্যাপার, উনি
নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করতেছে, বন্ধুবান্ধবের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করতেছে। মানে সব ঘটনা কি শুধু ওনাদের সাথেই ঘটে? হ্যাঁ লিসেনার্স, এইরকম একটা চিন্তা ভাবনা আপনাদের মাথায় আসাটা স্বাভাবিক। আর আপনাদেরও একটু বুঝতে হবে যে এই জার্নিটা হচ্ছে আমাদের নতুন একটা জার্নি। হ্যাঁ, আমরা আপনাদের হাত ধরে অনেক দূর এগিয়ে যেতে চাই। আপনারা যদি চান যে আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমরা আমাদের এই প্ল্যাটফর্মটাতে শেয়ার করি, তাহলে অবশ্যই আপনারা আপনাদের যে ঘটনাগুলো আছে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। এখন যেহেতু আমরা একটা নতুন জার্নি শুরু করেছি, এখন আমাদের হাতে ঘটনার অনেকটাই স্বল্পতা আছে, যার কারণে আমরা মানে নিজেদের আশেপাশের যে ঘটনাগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি আমাদেরকে নিয়মিত ঘটনা পাঠান তাহলে আপনাদের ঘটনাও এইখানে আমাদের চ্যানেলে শেয়ার করা হবে। আর শেয়ার করতে হলে কি করতে হবে, চলে যেতে হবে আমাদের চ্যানেলের ডেসক্রিপশন লিঙ্কে। সেখানে আপনি পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সেখানে আপনি চাইলে আপনার ঘটনাটি লিখে অথবা ভয়েস রেকর্ডারের মাধ্যমে পাঠাতে পারেন। আপনারা যদি চান যে আপনার ভয়েসেই বলা ঘটনাটা আমরা আমাদের চ্যানেলে শেয়ার করি তাহলে আমরা সেটাই করব। আর যদি আপনি চান আপনার যে ঘটনাটি সেটি আমরা নিজেদের মতো করে শেয়ার করি তাহলে আমরা সেটা সেভাবেই করব। তাহলে প্রিয় লিসেনার্স, চলুন কথা আর না বাড়াই, শুনে আসি আমার বন্ধু তুষার ও তার বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতা। আর হ্যাঁ, লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ঘটনাটি কেমন লাগলো বা আমাদের ঘটনাগুলো কেমন লাগলো সেটি কমেন্টে জানাতেও ভুলবেন না। আর যদি সম্ভব হয় আমাদের এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন, যাতে করে যারা আমাদের এই ভৌতিক লাইভ স্টেশনের সম্পর্কে না জানে তারা যেন আমাদের সাথে যুক্ত হতে পারে আর তাদের ভয়ের যে জার্নিটা সেটাকে আরও একবার একটা নতুন একটা রূপ দিতে পারে। তাহলে চলুন শুরু করি ঘটনাটি আমার বন্ধু তুষার এবং ওর বড় ভাই বিশাল, এই দুইজনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ওরা সনাতন ধর্মাবলম্বী। তো ওর যে দাদি আছে, ওর দাদি যখন মারা যায় ওই সময়কার ঘটনা এইটি। তো হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের একটা রিচুয়াল আছে যে একজন মানুষ মারা যাওয়ার পরে তাকে দাহ করার পরে আরও বিভিন্ন রকমের যেসব আয়োজন থাকে ওইগুলো শেষ করার পরে মানে একটা রিচুয়াল করে, যার নাম চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলা হয় ভুইট্টার ভাত বা ভূতের ভাত বা ভুইট্টার ভাত। এইরকম একটা রিচুয়ালের আয়োজন করা হয়, যেইখানে তারা যে মানুষটা মারা গেছে, যার শরীরকে দাহ করা হয়েছে, তার পছন্দ অনুযায়ী খাবারগুলো সেগুলো একটা নির্দিষ্ট জায়গায় রেখে আসে। তাদের বিশ্বাস ওই যিনি মারা গেছেন তার যে আত্মা সে এসে এই খাবারগুলো গ্রহণ করে। প্রিয় লিসেনার্স, আমি যদি কোনো জায়গায় কোনো কিছু ভুল করে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, আপনাদের কাছে এই অনুরোধটা রইল। আবার ঘটনায় ফিরে আসি। তো যখন দাদি মারা গেছে ওদের, তখন তুষার আর বিশাল এই দুইজনকে এই ভুট্টার ভাত এই জিনিসটা দিয়ে আসার জন্য পাঠানো হয়েছে। তো ওদের বাড়ি থেকে একটু দূরে, প্রায় আধা কিলোমিটার হবে, আধা কিলোমিটার দূরে একটা নদীর পাড় ছিল। তো নদীর পাড়ে ওরা গেছে সন্ধ্যার আগে আগে করে আর কি, মানে সূর্য ডুববে তার আগে আগে করে ওইখানে গেছে। ওইখানে গিয়ে তারা ওই জিনিসগুলো সাজালো, মানে খাবারগুলো। ওর দাদি বিড়িও খাইতো, যার কারণে ওই ভুট্টার ভাতের সাথে
বিড়িও ওইখানে রাখা হয়েছিল। তো ওরা ওইগুলো রেখে ফিরে আসতেছে। তো এই সময় বিশাল ভাই, মানে তুষারের বড় ভাই, সে বলে উঠছে যে অনেক সময় তো শুনি, অনেক সময় দেখি এরকম ভুট্টার বাদ দিতে, ভুট্টার বাদ দেওয়ার পরে কি হয়, চল আজকে আমরা লুকায়া থেকে দেখি। তো সচিন, মানে তুষার, ও চিন্তা করলো কি যে হ্যাঁ, বড় ভাই যখন আছে সাথে তাহলে আর ভয় কিসের, হ্যাঁ দেখি কি হয়। তো ওরা কি করছে, মানে যেখানে খাবারগুলো রাখছে তার থেকে বেশ খানিকটা দূরে একটা ঝোপ, ওই ঝোপের আড়ালে লুকায়া রয়েছে, লুকায়া লুকায়া দেখতেছে। তো একটা সময় সন্ধ্যা নেমে আসছে, সূর্য ডুবে গেছে। ওরা অনেকক্ষণ অপেক্ষা করতে করতে মানে একটু মানে বোরিং হয়ে গেছিল আর কি। তো একটা সময় চিন্তা করলো যে না, আর এখানে বসে থেকে লাভ নেই, আমরা চলেই যাই বরং। তো যখনই ওরা চলে যাওয়ার জন্য মানে প্রস্তুতি গ্রহণ করতেছিল, এমন সময় ওরা মানে ওইটার দিকে শেষবারের মতো যখন তাকাইছে, তখন ওরা খুব অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করছে। অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করছে বলতে কি, ওরা দেখতেছে যে সাদা ধোয়ার মতো 5টা অবয়ব, বা ধোয়ার কুণ্ডুলি পাকালে যেরকমটা দেখতে লাগবে ওই রকম কিছু ওই খাবারটার আশেপাশে মানে নামতেছে। এটা দেখে ওরা তো পুরো অবাক। ওরা কি করছে, ওইখানের ভিতরে ঝোপের আড়ালে চুপচাপ বসে মানে একজন আরেকজন কি ইশারে বলতে লাগলো যে মানে কোনো কথা যেন না বলি। ওরা চুপচাপ দেখতে লাগলো। তো ওদের যে দাদি মারা গেছে, দাদিরা ছিল হচ্ছে টোটাল 6 বোন। তো দেখলো কি 5টা অবয়বের মতো নামছে, যাদেরকে দেখতে অনেকটা বৃদ্ধ মহিলাদের মতো লাগতেছিল। এরপরে আরও একটা ধোয়ার কুণ্ডুলি ওইখানে নেমে আসছে, যেটাকে দেখতে মানে ওরা দূর থেকে বুঝতে পারতেছে এটা হচ্ছে ওদের দাদি। তো তারা ওই যে ভুট্টার ভাত যে দেওয়া হয়েছে ওটা কলা পাতাতে দেওয়া হয়েছিল, বিশাল একটা কলা পাতার মধ্যে অনেকগুলো খাবার দাবার এগুলো রাখা হয়েছিল। তারা কি করছে, ওইটার চারোদিকে মানে ঘেরাও করে বসছে, বসে মানে হয়তো খাইতেছিল বা কিছু একটা করতেছিল, এইরকম একটা সিচুয়েশন। তো এইটা ওরা মানে খুব আগ্রহ নিয়ে দেখতেছিল আর মনে মনে ভয়ও পাইতেছিল। হ্যাঁ, ভয় পাইতেছিল এখন কি হয় কি হয়, ওরা কি আসলে এই জিনিসগুলো খাবে কি খাবে না, মানে এরকম একটা সিচুয়েশন, কি করবে না করবে ওরা মানে চিন্তা করতেছিল এটা। তো এমন সময় তুষারের পায়ের মধ্যে কিছু একটা কামড় দিছে, হয়তো কোনো পিঁপড়া বা ওইখানে জঙ্গলের মধ্যে যেসব পোকামাকড় থাকে সেসবের কিছু একটা হয়তো বা তুষারের পায়ে কামড় দিছে। তখন তুষার একটা মানে আওয়াজ করে উঠে, ইস, এরকম করে একটা আওয়াজ করে ওই মানে জোরে একটা থাপ্পড় দিয়ে ওই পোকাটাকে মানে ছাড়ানোর ইয়ে করছে। আর বিশাল ভাই, ও তো মানে এক নজরে ওই অবয়বগুলোর দিকে তাকাইয়া ছিল। যখনই আওয়াজটা হইছে সাথে সাথে ওই 6টা অবয়ব একবারে উনি ঘাড় ঘুরিয়ে ওদের দিকে তাকাইছে। যখনই তাকাইছে তখন ওরা ফিল করতে পারলো খুবই গরম একটা বাতাস ওদেরকে মনে হয় যেন মানে এমন জোরে একটা ঝাপটা দিছে গরম বাতাসটা, যে ওদেরকে মানে দাঁড়ানো অবস্থা থেকে মাটিতে ফেলে দিছে। এইটা দেখার পরে ওরা দোনোজন উঠে দিল দৌড়, এলো পাথারি দৌড়। আর মানে পিছন থেকে শুনতে পারতেছে যে ওদেরকে ডাকতেছে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা দাঁড়া, না দাঁড়াইলে তোদের খবর আছে, মানে এইরকম করে মানে ওদের সাথে চিৎকার চেঁচামেচি করতেছিল, পিছন থেকে আওয়াজ আসতেছে। আর মনে হইতেছে যেন মানে পুরা দুনিয়া ভেঙ্গে চুরে জঙ্গল, তারপরে গাছপালা এগুলোকে মানে একদম পুরো উজাড় করে সহ নিয়ে ওদের পিছন পিছন ছুটছে এই জিনিসগুলা। ওরা তো দৌড়াইতেই আছে আর কোনো থামাথামি নাই। এক পর্যায়ে কি করছে, বাড়িতে ঢোকার সময়
তো বিশাল ভাই তো একটু লম্বা ছিল, উনি মানে পিছন দিকে তাকায় ঘুরে দেখতে গেছে যে কিছু আছে কিনা দৌড়ানো অবস্থায়। তো উনি খেয়াল করতে পারে নাই, উনি কিছু একটার সাথে বাড়ি লেগে মানে ওইখানে অজ্ঞান হয়ে গেছে, বাড়ির একদম কাছেই। আর তুষার বাড়ির উঠানের মধ্যে এসে মানে খুব জোরে জোরে চিৎকার করতে করতে হাঁপাইতে লাগছে। হাঁপাইতে হাঁপাইতে বলতেছে কী হয়েছে কী হয়েছে, ও মুখ দিয়ে কোনো আওয়াজ পাইতেছে না। তো মানে বাড়ির দরজার বাইরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করতেছিল হাঁপাইতে হাঁপাইতে। তো ওই বাড়ির থেকে মানুষ বের হয়েছে, বের হয়ে গিয়ে দেখলো যে মানে এখানে বিশাল ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপরে বিশাল ভাইকে ধরাধরি করে বাড়ির ভিতরে আনা হইল, তাকে জ্ঞান ফেরানো হইল, আর তুষারকেও পানি টানি খাওয়ানো হইল। এরপরে মানে যখন ওরা পুরা ঘটনা খুলে বলছে, ওদের বাড়ির যতজন মুরব্বী মানুষ ছিল তারা সবাই ওদেরকে খুব মানে বকাঝকা করছে। বকাঝকা করার পরে মানে একজন হিন্দু পুরোহিত ওনাকে ডাকা হইল। ওনাকে ডাকার পরে মানে ওনাকে বলা হইল যে এরা এই ধরনের কাজ করে আসছে, এখন কি করা যায়। তো হিন্দু পুরোহিত উনি একটা যজ্ঞের আয়োজন করছে, আরও কিছু রিচুয়াল ওইখানের ভিতরে করছে, করে ওদেরকে মানে লাল রঙের কিছু সুতা বা ফিতা টাইপের দেওয়া হয়েছিল। বলছে এগুলা তোমরা ব্যবহার করো। এখনও তোমার দাদির যে মৃত্যুদোষ, ওই মৃত্যুদোষটা কাটে নাই এখন পর্যন্ত। ওই মৃত্যুদোষটা যতদিন পর্যন্ত না কাটে তোমাদেরকে এই জিনিসগুলো ব্যবহার করতে হবে। যদি কখনো এইটা হারায়া যায় বা কোথাও ভুলে খুলে রাখো, তাহলে সাথে সাথে আমার কাছে যাবা, নতুন আরেকটা নিয়ে আসবা। নয়তো এটা আবার তোমাদের যে দাদির যে অতৃপ্ত আত্মা সে আসতে পারে, এসে তোমাদের দুইজনে কাউকে ক্ষতিও করতে পারে, অথবা তোমাদের দুইজনের কাউকে সাথে করে নিয়েও যেতে পারে। তো এই ব্যাপারে তোমরা অবশ্যই সাবধান থাকবা। আর বিশেষ করে সন্ধ্যার পরে বাড়ির বাইরে থাকবা না যতদিন না এই মৃত্যুদোষ এই জিনিসটা কাটে। তো এই ব্যাপারে তোমরা খুবই সাবধানতা অবলম্বন করবা। এইটা বলে মানে পুরোহিত চলে গেছে। এরপর থেকে মানে ওরা বেশ কিছুদিন অনেক সাবধানতা অবলম্বন করছে। তারপরে যে একদম শেষ যে কৃতিত্ব যেটা থাকে, ক্রিয়াকর্ম যেটা বলা হয়, ওইটা করার পরে ওই পুরোহিতের সাথে আবার দেখা করছে। দেখা করার পরে উনি মানে আশ্বাস দিছে যে এখন আর কোনো ভয় নাই, এখন ভয় কেটে গেছে। এখন তোমরা চাইলে এটা তোমাদের কাছে রাখতেও পারো, বা তোমরা চাইলে এটাকে তোমরা ফেলেও দিতে পারো, কোনো সমস্যা হবে না। এটা ব্যবহার না করলেও কোনো সমস্যা হবে না। তো এরপরে ওরা মানে তুষারদের যে ফ্যামিলি ছিল, ওরা মানে ওদের গ্রাম থেকে শহর সাইডে শিফট হয়ে আসে। তো এই ছিল আমার বন্ধু তুষারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় লিসেনার্স, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আমাদের ঘটনাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন একটা, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যারা নতুন আজকে আমাদের এখানে প্রথম আসলেন। আর আপনার ঘটনাগুলো যদি চান আমাদের সাথে শেয়ার করতে, তাহলে আমাদের চ্যানেলের ডেসক্রিপশন থেকে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। সেখানে আপনি আপনার ঘটনা রেকর্ড করে হোক বা আপনি লিখে হোক আমাদেরকে পাঠাবেন। আমরা চেষ্টা করব আপনাদের ঘটনাগুলো আমাদের চ্যানেলে আপলোড করার জন্য। তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ঘটনায় বা নতুন কোনো স্পেশাল স্টোরিতে, অথবা নতুন কোনো মেগা এপিসোডে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।